শুভ সন্ধ্যা বন্ধুরা। এই মুহূর্তে আলোচনা করব যে কোভিড-19 বা এনকফ বা সার্স-CoV-2 এর যে যাত্রাপথ শুরু হয়েছিল ডিসেম্বরের 3rd উইক 2019 থেকে, সেটাকে তার মৃত্যুটা সম্বন্ধে, কজেস অফ ডেথ, অর্গান ড্যামেজ না সাইটোকাইন সিনড্রোম, এটা জানতে জানতেই আমাদের অনেক দিন লেগেছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু কোভিড ডেথকে রুখতে পারি। রোখার কিন্তু সিম্পল ফর্মুলা, যেটা অনেক কেস দেখে, অনেক কিছু পড়ে, অনেক কিছু জেনে যা মনে হয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ারিং অফ নলেজ করব, জ্ঞানের এক্সচেঞ্জ করব। আপনারা কোশ্চেন থাকলে লিখবেন, আমি উত্তর দেব। কোশ্চেনগুলোর চেষ্টা করব উত্তর দেওয়ার পরবর্তী কোনো ভিডিওয়ে। তো আজ অবধি 16.5 কোটির মতো মানুষ এফেক্টেড হয়েছেন এই পৃথিবীতে। কেউ কেউ বলছে এটা বায়ো ওয়েপেন, কেউ কেউ বলছেন এটা ল্যাবরেটরি অ্যাক্সিডেন্ট, কেউ কেউ বলছে যে অন্য দেশের অর্থনীতিকে রুইন করে দেওয়ার জন্য এই ভাইরাসের উৎপত্তি। নানা রকম বিতর্ক আছে, সে সমস্ত বিতর্কের প্রসঙ্গে যেতে চাইছি না। এই মুহূর্তে যে 16.5 কোটি পজিটিভ পেশেন্ট, এগুলো রেকর্ডেড, আনরেকর্ডেড হয়তো আরও 10 গুণও হতে পারে সারা পৃথিবীতে। কারণ দরিদ্র বিশ্ব বা উন্নত ডেভেলপিং কান্ট্রিজগুলোর কিন্তু রেকর্ড ঠিক থাকে না বা আন্ডার রেকর্ডিং হয়। যেমন চায়নায় কত লোক এফেক্টেড হয়েছে, যে জন্ম দিল এই অতিমারির প্যান্ডেমিকের। WHO আপনারা জানেন 30শে জানুয়ারি 2020 সালে এই SARS-CoV-2 বা করোনা ভাইরাসকে, নোভেল করোনা ভাইরাসকে সিরিয়াস এমার্জেন্সি পাবলিক হেলথ প্রবলেমস উইথ ইন্টারন্যাশনাল কনসার্ন এই তকমাটা দিয়েছিলেন। এবং 11ই মার্চ 2020-তে তারা এটাকে প্যান্ডেমিক বা অতিমারি, সারা বিশ্বে প্রায় 210টা দেশ এফেক্টেড হয়েছেন, ছোট বড়, পরাধীন স্বাধীন সব রকম দেশ মিলে প্রায় 210টা দেশকে আক্রান্ত করেছে, মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, অর্থনীতিকে এবং মানুষের সমাজ জীবনকে ধ্বংস করেছে বা ধ্বংসের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তা সেরকম একটা কোভিড-19 সম্পর্কে বলতে গেলে ভারতবর্ষও কম ক্ষতি করেনি। প্রায় 2.5 কোটির বেশি লোককে আক্রান্ত করেছে, আজ অবধি 2,55,00,000 লোককে। এবং লাস্ট 24 আওয়ার্সেও 2,64,000-এর মতো মানুষকে, 2,64,000-এর মতো মানুষকে এফেক্ট করেছে। যা হোক, এর গ্রাফটা কিন্তু নিম্নমুখী, এটাই আমাদের আশার আলো। কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু সমানই রেখে দিয়েছে, সেটাকে আমরা কমাতে পারছি না। এবং পশ্চিমবাংলার ক্ষেত্রেও তাই, ওই 2.5%, অ্যারাউন্ড 2.5% মৃত্যুর হার। ভারতবর্ষে 2.3 এরকম মৃত্যুর হার, সারা পৃথিবীতে 2.4 এরকম মৃত্যুর হার। তাই এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে যে কথাটা বলবো, যে এই কোভিড-19-এর মৃত্যুকে কিন্তু আমরা একটু বুদ্ধি করলে, একটু সজাগ হলে, অন্ততপক্ষে যেটা 2.5%, 2.4% মৃত্যুর হার, বা পশ্চিমবাংলার ক্ষেত্রে 2.4, ভারতবর্ষের ক্ষেত্রে 2.3%, পৃথিবীর ক্ষেত্রে অ্যারাউন্ড 2.3 to 2.4, এই হারটাকে কিন্তু আমরা অর্ধেক অন্তত করতে পারি। কী করলে? সিম্পল জিনিস। যারা গরিব মানুষ, কিছুই করতে পারবেন না, তাদের জন্য বলছি, কোনো পয়সা খরচা হবে না। যেদিন আপনার শারীরিক অসুস্থতা বোধ করবেন, মহিলা হলে বলবো পাতলা পায়খানা, ডায়রিয়া, বাচ্চা হলে বলবো হাঁচি কাশি জ্বর, তার সঙ্গে পেট ব্যথা হতে পারে, বড় হলে বলবো সর্দি কাশি জ্বর, শ্বাসকষ্ট হালকা, বা সিওপিডি পেশেন্ট বা পোস্ট টিউবারকুলার লাং ড্যামেজ পেশেন্ট যারা থাকেন, বা পোস্ট কার্ডিয়াক সার্জারি করা, সে কার্ডিয়াক ট্রান্সপ্লান্টই হোক, বা সিএবিজি করা, করোনারি আর্টারি বাইপাস সার্জারি হোক, বা পেসমেকার বসানো পেশেন্টই হোক, বা অ্যাঞ্জিওপ্লাস্টি করা পেশেন্টই হোক, যে পেশেন্টই হোক না কেন, বা কোনো ক্রনিক ডিজিজে ভোগা লোক, বা ক্যান্সারের কেমোথেরাপি চলছে এরকম লোক, বা কোনো কোলাজেন বা অটোইমিউন ডিজিজে ভোগা রোগ, তাদের যদি হয় প্রথম দিন থেকেই, বা সাধারণ লোককেও একই, যেদিন থেকে অসুস্থতা বোধ করবেন, আনইজি ফিল করবেন, জ্বর আসুক, কাশি আসুক, ডায়রিয়া হোক, মহিলাদের বেশি ডায়রিয়া হয় এবং ইয়ংদের বা মধ্যবয়সী লোকদের বেশি খাবারের টেস্ট এবং খাবারের গন্ধ চলে যায়, এটা কিন্তু একটা গুড সাইন। এই সাইনে কিন্তু আমি কারো মৃত্যু দেখিনি। আমি 7-8 হাজার, মানে 2,000-এর মতো করোনা
প্রাইভেট, বিনা পয়সায় চেম্বারে, হসপিটালে সব দেখেছি। তো এই কথাটা বলছি আপনাকে যে 1 নম্বর ডে থেকেই আমরা রেকর্ড করে রাখবো কতগুলো ভাইটাল সাইন্স, টেম্পারেচার, বিপি, রেসপিরেশন, এগুলো আমাদের রেকর্ড করে রাখতে হবে। তার সঙ্গে পালস অক্সিমেট্রি করতে হবে, একটা পালস অক্সিমিটার জোগাড় করতে হবে। যাদের জোগাড় করার সামর্থ্য নেই তারা লোকাল ক্লাবকে দিয়ে কিনিয়ে নিতে পারেন। লোকাল পলিটিক্যাল পার্টি যারা রুলিংয়ে থাকে তাদের দায়িত্ব বেশি হয়, আপনারা সকলেই জানেন, তারা অন্তত দেবে, আশা করা যায়। রুলিং পার্টিকে বললেও অন্তত একটা পালস অক্সিমেট্রি ব্যবস্থা করে দেবে। তো SpO2 মাপতে হবে এবং সবসময় 94 অ্যান্ড অ্যাবভ রাখতে হবে SpO2কে প্রথম দিন থেকে, ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, ডে 6, ডে 7, ডে 8, ডে 9, এরপর আর লাগবে না, কিচ্ছু করতে লাগবে না। 9 দিন কভার, তো আপনি বেঁচে গেলেন, একদম চ্যালেঞ্জ, গ্যারান্টি। তা টেম্পারেচারটা আপনাদের দেখতে হবে। ধরুন কোভিডে কখনো বেশি জ্বর আসে না, ওই 99 থেকে 100.4 বা 101 অবধি ম্যাক্সিমাম আসতে পারে। 1 কি 2 দিন জ্বরটা থাকতে পারে। 2টো প্যারাসিটামল দোকানদারকে বলে OTC, ওভার দ্য কাউন্টার, ছিঁড়ে এনে খেয়ে নিলেন, বেশি করে জল খেলেন, দেখবেন জ্বর ভ্যানিশ পরদিন। তখন আপনি ভাবলেন আপনি ভালো হয়ে গেছে, আমার ইমিউনিটি কি স্ট্রং, কিন্তু ব্যাপারটা তা নয়, ওটা হচ্ছে একটা সাইন অফ ইনফ্লামেশন। টেম্পারেচারটা আপনি রেকর্ড করবেন ডে 1 থেকে, তার ব্লাড প্রেশার, পালস এবং SpO2 যেটা বলছিলাম 94 অ্যান্ড অ্যাভাব রাখবেন, এবং হার্ট রেট মানে পালস রেট। এবং আফটার 6 মিনিটসে একটা ওয়াকিং টেস্ট, 6 মিনিট স্পিডে একটু হেঁটে এলেন, ব্রিস্ক ওয়াকিং যাকে বলে, হাত পা ঝাঁকিয়ে, কাঁধ ঝাঁকিয়ে আপনি হেঁটে এলেন 6 মিনিট, তারপর দেখলেন 4-5 অক্সিজেন স্যাচুরেশন ফল করে কিনা। যদি না করে কোনো চিন্তা নেই, তখন 95 ছিল, হয়ে গেল 88, তাহলে চিন্তার। সেই জন্য আমরা করবো কি, 3-4 ভ্যারি করতেই পারে, মাস্ক পরা থাকলে আমরা যদি স্পিডে হাঁটি 3-4, তার বেশি কিন্তু করার কথা নয়। এটা নিয়েও বিতর্ক আছে। যা হোক, আমার যে মনে হয় এক একটা বয়স হয়তো এক এক রকম। 6 মিনিটস ওয়াক টেস্ট বলে, এটা আমাদের করতে হবে। যদি খুব গ্রস ফল হয় তাহলে আমরা অ্যালার্ট হব। এবং এই পেশেন্টগুলোর মধ্যে যাদের ডে 1 গেল, নর্মাল এলো, ডে 2 এলো, নর্মাল এলো, ডে 3 এলো, নর্মাল এলো, ডে 4 এলো, নর্মাল এলো, ডে 5 এলো, নর্মাল এলো। দেখুন প্রথম 5 দিন কিন্তু যে পেশেন্ট মরে যাবে 72 ঘন্টার মধ্যে, তারও কিন্তু সব কিছু নর্মাল থাকবে। এটাই হচ্ছে ইউনিক, এটাই হচ্ছে ট্র্যাজেডি। এখানেই আমরা মিস করি। হ্যাপি হাইপক্সিয়া আর একটা টার্ম আছে, পরে বলছি। তা দেখুন, এই যে 5 দিনে কিন্তু যা প্যারামিটার পাবেন, পেশেন্টটা যেদিন মরবে তার 48 থেকে 72 ঘন্টা আগেও সেম পাবেন, কারণ আপনাকে কিন্তু 5 দিনে ইন্ডিকেট করবে না। 6th ডে, 6 নম্বর দিন এবং 7-8, এই হচ্ছে ইম্পর্টেন্ট। এই ডেটগুলোই ফিক্স করে দেবে আপনি মরবেন না বাঁচবেন। 5 নম্বর দিন অবধি কিন্তু যে মারা যাবে সেও যা, ওই 2%, 2.5% লোক, আর যে মারা যাবে না সেও কিন্তু সেম। 6-7, এতে দেখতে হবে যে সাইটোকাইনকে আগে তৈরি হয়নি, সাইটোকাইন ঝড়, স্টর্ম তৈরি হয়েছে। 1 থেকে 5-এও কিন্তু তৈরি হয়েছে সাইটোকাইন সিনড্রোম। সাইটোকাইন তৈরি হয়েছে, সাইটোকাইন আর কিছুই না, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 2, ইন্টারলিউকিন 12, ইন্টারফেরন গামা, ইন্টারলিউকিন 7-8-9, GCSF, গ্রানুলোসাইটিক কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, এবং GM-CSF, এটাও কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, MCP-1, দ্যাট ইজ মনোসাইটিক কেমো অ্যাট্রাক্ট্যান্ট প্রোটিন 1, এইগুলো কিন্তু সিক্রেশন শুরু করলো। IFNG, TNF আলফা, MIPIA, MIPIB, AL1, এগুলো হচ্ছে সব ARDS করে নেবে, অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এই যে মিডিয়েটার যেগুলোর নাম বললাম, এগুলোকে প্রো ইনফ্লেমেটরি মিডিয়া বলা হয়। এইগুলোই হচ্ছে আমাদের সর্বনাশের বস্তু। বলছি, দেখুন, এই যে 100টা পেশেন্টকে যদি আমরা ধরি কাউন্টে, তার মধ্যে ধরুন সেম কোয়ান্টিটির ভাইরাস ঢুকেছে, সম পরিমাণ, সেম ডেতে, সেম টাইমে। 80 জনের কিন্তু কিচ্ছু হবে না, তারা ঘুরবে, খেলবে, বেড়াবে, তাদের কিচ্ছু যায় আসে না। ওই কি ভাইরাস ঢুকলো না ঢুকলো, তাদের কিচ্ছু যায় আসবে না। এবং এই যে সাইটোকাইন 1 থেকে 6 নম্বর দিন অবধি বেরোবে। 6-এর পরে কিন্তু আপনারা দেখবেন
যে এই প্রোগ্রেসিভ ইনক্রিজ 6 ডে অনওয়ার্স বেশি বাড়বে, তাহলে তখন কি হবে? তখনই সর্বনাশের দিন আসন্ন, র্যাপিড রাইজ হয়ে সাইটোকাইন সিনড্রোম বা স্টর্ম, ঝড়। ঝড় কিন্তু সবার জীবনে আসবে না, ঝড় আসবে ওই 3 জনের, শতকরা 2-3 জনের। 2.5 মারা যাবে, 0.5 বেঁচে থাকবে ঝড় সামলে। তাহলে আমরা যদি 1 থেকে 6 দিন 7 দিন অবধি ওই পালস, বিপি, রেসপিরেশন, টেম্পারেচার এবং পালস অক্সিমেট্রি করতে পারি, গরিব মানুষেরা কিন্তু বুঝতে পারবেন। আর যাদের একটু পয়সা আছে তাদের জন্য বলছি, তারা ওই 4 নম্বর, এই প্রথম দিনে একবার করবেন সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, সিআরপি মানে, আর ইন্টারলিউকিন 6 ও ডি ডাইমার, অন্তত এই 3টে পরীক্ষা। তার সঙ্গে সম্ভব হলে লাং ড্যামেজকে ইন্ডিকেট করবে এলডিএইচ। এই 4টে পরীক্ষাকে, তার সঙ্গে সিবিসি, ইএসআরটাও দেখা হবে। তা ইনফ্লেমেটরি একটা প্রগনোস্টিক সিগনিফিকেন্স আছে, এরিথ্রোসাইটিক সেডিমেন্টেশন রেটের। তা সিআরপি, ইএসআর, IL-6, ডি ডাইমার এবং এলডিএইচ, ফেরিটিন, সিরাম ফেরিটিন, এই কয়েকটাকে প্রথম দিন বা দ্বিতীয় দিন আমরা দেখে রাখলাম, বেসলাইন ডাটা পেয়ে গেলাম। এবার আবার আমরা করব 5 কি 6 নম্বর দেখতে। যদি দেখি প্রোগ্রেসিভ রাইজ করছে এবং এক একটা 4 গুণ, 5 গুণ, 7 গুণ, 10 গুণের বেশি, তার মানে ঝড় আসন্ন, তখন আমি কি করব? অ্যান্টিসাইটোকাইন ড্রাগ হচ্ছে, দিস ইজ অনলি ডেক্সামেথাসোন অর মিথাইল পেডনিসোলন অর পেডনিসোলন অর ওয়াইসেলন হুইচ ইজ অ্যাভেলেবেল। এই মুহূর্ত অবধি যা আমাদের হাতিয়ার, তাতে লড়বে হচ্ছে স্টেরয়েড। 30-40 টাকার মধ্যে কোর্স শেষ। আইভি, টিডিএস করে শুরু করে দেবো, 2টো স্টার্ট দেবো, দিয়ে তাকে আমাকে আটকাতে হবে যে করে হোক। সাইটোকাইন সিনড্রোম ঝোড়ো ইনিংস খেলতে দেবো না, তাকে আমাকে স্লো করতে হবে, অ্যারেস্ট করতে হবে। তাহলে এই যে 3% লোকের সাইটোকাইন সিনড্রোম হলো, এই 3% লোককে আমাকে বাঁচাতে হবে। আর একটা কী হয়? অর্গান ড্যামেজ। অর্গান ড্যামেজ, তাহলে দেখুন ঠিক কারেক্টলি যদি আমি ধরতে পারি, এই লেভেলগুলো টেস্ট করি আর এটা করে, তাহলে কিন্তু এই সামান্য 50, 60, 100, 200 টাকার ওষুধে কিন্তু আমি স্টে করে দিলাম, হল্ট করে দিলাম ডিজিজটাকে, যদি আমি ধরতে পারি। ধরার জন্যই হচ্ছে ওই প্রিভেনশন ইজ বেটার দ্যান ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট করার চেয়ে প্রিভেনশন কিন্তু অনেক কম খরচা করা যাবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান ট্রিটমেন্ট, প্রিভেনশন ইজ বেটার দ্যান ইনভেস্টিগেশন, প্রিভেনশন ইজ বেটার দ্যান ড্রাগ থেরাপি, প্রিভেনশন ইজ বেটার দ্যান লাস্ট বাট নট লিস্ট ইজ কিওর। সেই জন্য আমরা প্রিভেনশনটাকেই করব, ঠেকাবার চেষ্টা করব স্টেরয়েড দিয়ে, সামান্য ডেক্সামেথাসোন, ডেক্সোনা, ডেকড্যাক, কোনো এগুলো আমরা প্রচলিত শক্তি আমাদের ওল্ড ওয়াইন ইনি নিউ বোতল হিসাবে প্রফেসর টার্ভি ইনি আমাদের শুরু করেন এডিনবার্গ ইউনিভার্সিটির। সেই জন্য বলছি যে করোনায় কিন্তু একটা মৃত্যু আমরা হতে দিতে পারি না যদি আমরা অ্যালার্ট থাকি। আমাকে শুধু রিপোর্টটা দেখাবেন, আমি বলে দেবো ড্রাগ ডোজিং করে দেবো স্টেরয়েডে। সাইটোকাইনের এগেনস্টে একমাত্র অ্যাভেলেবেল ড্রাগ হচ্ছে স্টেরয়েডস, নাম্বার 1। নাম্বার 2, যাদের অ্যাঞ্জিও ইনফ্লেমেশন হবে, ব্লাড ভেসেল ইনফ্লেমেশন, এন্ডোথেলিয়াল ড্যামেজ, ক্লট ফর্মেশন, ভ্যাসকুলার ক্লট। আপনারা জানেন একটা ড্রেনের যদি মাঝখানে আমি বন্ধ করে দিই, ওপারে আর রক্ত যেতে পারবে না, এই ড্রেনের জল যেতে পারবে না। ঠিক ভেসেলও তাই, সেম যেতে পারবে না। তাহলে কি হবে? ওপাশের মাটি আর ভিজবে না, রাস্তা আর ভিজবে না। ফুসফুসেও ঠিক প্রথম অ্যাটাকটা শুরু করে এই কোভিড-19-এর ফলে যে ইমিউন রিয়াকশান হয়, যে ইমিউনিটি হাইপার ইমিউন সিনড্রোম বা সাইটোকাইন সিনড্রোম। ভাইরাস কিন্তু আপনাকে মেরে ফেলে না, ভাইরাস আপনাকে একটা প্রমোটিং ফ্যাক্টর, ট্রিগারিং ফ্যাক্টর, ভাইরাসে এসে শরীরে উত্তেজনা ছড়িয়ে দেবে। বাকিটা বোঝ তুই। এবারে এই সব কেমিক্যাল, কেমোকাইন্স, সাইটোকাইন্স, যেগুলো আমি বলছিলাম, ইন্টারলিউকিন থেকে, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা থেকে, ইন্টারফেরন ডেল্টা থেকে, এই যে সিক্রেশন করলো অনেক কিছু, এই যেগুলো বলছিলাম আমি একটু আগে, IL 7, 8, 9, IL 10, 17, IL 2, 6, 12, ইন্টারলিউকিন আর কি, TNF, IP10, GCSF, GMCSF সবই কিন্তু খুব ডেঞ্জারাস। IFNG, TNF আলফা, M1P1A, M1P1B সব কিন্তু ডেঞ্জারাস। AL1 এগুলি সব ARDS করে। সলিডিফিকেশন অফ লাংস, তখন নাক দিয়ে অক্সিজেন গুজে আপনি বিরাট ফোর্সে অক্সিজেন দিচ্ছেন, ভ্যালুলেস লাংস আর এয়ার এক্সচেঞ্জ করতে পারবেন না। অতএব
অতএব সাবধান, এটা আপনাকে বুঝতে হবে। এবং তখন আমরা অ্যাঞ্জিও ইনফ্লামেশনের মার্কারগুলো যদি পেয়ে যাই, ডি ডাইমার বিশেষ করে IL-6 লেভেল, এগুলো যদি নর্মাল লেভেল থেকে 7-8 গুণ বেশি হয়, তখন আমরা অ্যাঞ্জিও প্রোফাইল্যাক্সিস করবো, হেপারিন দেবো, ওয়ারফারিন সোডিয়াম দেবো, এনক্সাপিরিন দেবো, অ্যাসপিরিন অ্যাট্রোভ্যাস্টেটিন দেবো, দিয়ে ব্লাডকে তরল রাখবো যাতে ক্লট না করে, ভ্যাসকুলার থ্রোম্বোসিস না করে, এবং পালমোনারি ইনফেকশন বা লাং ড্যামেজ যাতে না করে, অর্গান ড্যামেজ। শুধু লাংস নয়, ব্রেন থেকে কিডনি অবধি, ব্রেন থেকে লিভার অবধি প্রতিটা অর্গানকে ড্যামেজ করতে পারে এই ক্লট ফর্মেশন করে বা এই ভ্যাসকুলার অ্যাক্সিডেন্ট করে। এই হচ্ছে করোনার। ভাইরাস কিন্তু নিজে কিছু করবে না, ভাইরাস হচ্ছে আপনাকে ট্রিগারিং ফ্যাক্টর। ভাইরাস আপনাকে বিপদে ফেলবে, ভাইরাস আপনাকে মেরে ফেলবে। সেই জন্য আমরা ভাইরাসের এগেনস্টে যে লড়াই, সেই লড়াইটা হচ্ছে 80% ভাইরাস পালমোনারি অ্যাটাক করলেও কোনো সিমটম হবে না, কিচ্ছু হবে না। এর মধ্যে 15, 17, 18% লোক আছে খুব শয়তান, একদম জীবন্ত শয়তান। কি করে তারা? এসেই প্রথমে হাবিজাবি কথা বলতে শুরু করে, ডিনায়াল ফেস। আমার করোনা হবে, আমি একটা এত বড় বীর। সে অস্বীকার করে আমি রোদ থেকে এসে ঠান্ডা জল খেয়েছি তাই হয়েছে। এইসব ডিনায়াল ফেস করলো 3 দিন, আমার করোনা হতেই পারে না, বড় বড় ডায়লগ দিল, বিগ টক, ফুটানি মারা কথা। বাংলায় যেহেতু করছি, বাংলায় বলছি। এবং টেস্ট করতে 3 দিন সময় লাগছে, 9 ঘন্টার টেস্ট 3 দিন। সংখ্যা কম প্যাথোলজিস্টের, মাইক্রোবায়োলজিস্টের সংখ্যাটা কম আমাদের দেশে। যেখানে ধরুন 50 লাখ থাকার কথা আছে, মেরে কেটে 50,000 থাকার কথা আছে 10,000, 20,000, কিচ্ছু হবে না। ডিপ্লোমা ডিগ্রি, DNB সব কিছু ধরে প্যাথোলজিস্ট, মাইক্রোবায়োলজিস্ট। এই যে স্কারসিটি, এর জন্য দেরি। টেস্টটা করতে কিন্তু লাগে মাত্র 9 ঘন্টা, সেটা 3 দিনের রিপোর্ট। পেশেন্ট মরে গেল, তার শ্রাদ্ধ শান্তি শুরু হয়ে গেল বাড়িতে, তারপর এলো রিপোর্ট। এটা হচ্ছে মজা। তো ডিনায়াল প্রথমে তো বড় বড় কথা বললো যে আমার হবে করোনা, আমি রোদ থেকে এসে জল খেয়েছি তাই হয়েছে। প্রতিটা লোকের একই কথা, আমার হবে, কখনো হতে পারে না। করোনা কখনো না। এই ডিনায়াল ফেস করলো, 3 দিন নষ্ট করলো, রিপোর্ট আসতে 3 দিন নষ্ট করলো, 6 দিন। এবার আস্তে আস্তে progressive increase in the pro-inflammatory chemical mediators like interleukin and their subtypes, D-dimer বেড়ে গেল, ব্যাস খেল খাওয়া শুরু, সাইটোকাইন স্টর্ম আর থ্রম্বো অ্যাঞ্জাইটিস। এবার কি হবে? এম্বলিক ফেনোমেনা শুরু হয়ে গেল। এইবার হচ্ছে আপনি গিয়ে একটা হসপিটালে ভর্তি হলেন, বড় বড় নাম, ভর্তি হয়ে গেলেন, আপনাকে নাকে অক্সিজেন দিল, আগের দিন রাত 12টায় মারা গেলেন, পরদিন সকাল 8টায় ডেড বডি দিল, বেঁচেছিলেন আপনি এতক্ষণ, ওই বিলটা হয়ে গেল। এইবার আপনি মৃত্যুমুখে তো যাবেনই। এই যে 5% বাকি রইল, তবে 2% ভেন্টিলেটর একদম কাম্য। 2% ভেন্টিলেটর লাগবেই, 2.5% মারা যাবেই। তাহলে কি দাঁড়ালো বুঝতে পারছেন? এই 2.5%টাকে 1% করা যায় টাইমলি স্টেরয়েড দিয়ে, টাইমলি অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে, আর কিচ্ছু দরকার নেই। টাইমলি ইন্টারভেনশন করবো কী করে? এই মার্কারগুলোকে মাপতে হবে। এই মাপারও আবার অনেক হসপিটালে ব্যবস্থা নেই, অনেক সেফ হোমের ব্যবস্থা নেই, অনেক শেল্টার হাউসের ব্যবস্থা নেই, অনেক ছোট হসপিটালের ব্যবস্থা নেই। মানুষ যাবে কোথায়? এইখানেই তো গণ্ডগোলটা হচ্ছে। রোগটা ধরতে পারলাম না, টাইমলি, জুডিশিয়াসলি, রাইট ডোজে, রাইট টাইমে, রাইট ইন্ডিকেশানে স্টেরয়েড দিতে পারলাম না। এতগুলো কথা বললাম, অল আর রাইট। এবার তাহলে কি, কখন কাকে অ্যান্টিকোয়াগুলেশন স্টার্ট করতে হবে সেটাও দিতে পারলাম না। ধরুন একটা ডাক্তার আমার কাছে স্বীকার করছে, কবে কি MD পাস করেছি, এখন এইসব ডায়রিয়া পয়জনিং ট্যাকেল করতে করতে আমার জীবন শেষ ভাই, আমার দ্বারা আর হলো না। তো এরকম হচ্ছে আমাদের দেশ, কিছু বলার নেই। কে কীভাবে পরীক্ষায় চান্স পায়, কে কীভাবে পাস করে, সেগুলো সমস্তটাই হচ্ছে সন্দেহজনক পড়াশোনা। এইটাই হয়ে গেছে আমাদের সমস্যা। বেশিরভাগ লোকই প্রথম 3 দিন নষ্ট করে দিল, গোল্ডেন পিরিয়ড, যে আমার করোনা হয়নি, হবে না, আমি রোদ থেকে এসে ঠান্ডা জল খেয়েছি, বা অন্য কোনো এসি চালিয়েছিলাম, বা রোদ থেকে গিয়ে এসি অফিসে ঢুকেছি, এইসব বড় বড় কথা বলে তারা প্রথম 3 দিন লেকচার দিয়ে দিল। তাও যদি বাড়ির লোকের ভয়ে বা আমরা বলে কয়ে পাঠাই, 3 দিন লাগলো রিপোর্ট আসতে। দেখুন, প্রথমে আপনার ফেলাসি 3 দিন, তারপরে অথরিটির ফেলাসি 3 দিন, 9 ঘন্টার টেস্ট কিন্তু অ্যাকচুয়াল। তাহলে আপনাকে মারার রাস্তায় কিন্তু আমরাই ঠেলে দিচ্ছি। দেখুন, বাড়ির লোকরা বলে না অত দূর,
এখান থেকে ভাটপাড়ায় পেয়েছে, এখান থেকে নিউ টাউনে পেয়েছে, আমি দেবো না, হয়ে গেল, ওখানে টাইম শেষ করে দিলেন। এবার গোল্ডেন পিরিয়ডগুলো শেষ করলেন, শেষ অবস্থায় গিয়ে স্টেরয়েড, শেষ অবস্থায় গিয়ে প্লাজমা থেরাপি, আর একটা আছে দেখবেন প্লাজমা থেরাপি, ওটাও 6 দিনের মাথায় স্টার্ট করতে হবে। যা করবেন আপনি 6 দিনের মাথা থেকে স্টার্ট না করলে আপনার পেশেন্ট, ইউ উইল লুজ ইউর পেশেন্ট, আপনার পেশেন্টকে আপনি মেরে ফেলবেন। 6 দিনে শুরু করতে হবে, একদম রুল অফ 6, যাই থেরাপি দেন না কেন 6। ওই আর অ্যাজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন, ভিটামিন সি, জিঙ্ক, হাইড্রক্সি ক্লোরোকুইন, এরা কিন্তু কেউ ডাইরেক্ট কোনো হেল্পই করতে পারবে না করোনা মারার জন্য। আর ভাইরাস মেরে তো লাভ নেই, ভাইরাস আপনাকেও এফেক্ট করবে, আমাকেও করবে, সব লোককে করবে, কিন্তু আমাদের প্রতিরোধ ক্ষমতা ঠিকঠাক থাকলে আর হেল্পার টি সেল 2 এ যদি আমাকে ঠিক গাইডলাইনে নিয়ে যায় তাহলে কিন্তু আমি বেঁচে যাব। এ যদি এখন হেল্পার টি সেল 2 প্রো ইনফ্লেমেটরি মেডিয়েটার্সগুলোকে যদি রিলিজ করে সাইটোকাইন স্টর্ম করে, আমার ধরতে ধরতেই টাইম চলে গেল, একটা ছোট হসপিটালে গিয়ে ভর্তি হলাম, সেখানে কিছু দেবে না, অনেক বলা করার পর হয়তো একটা ডেক্সামেথাসোন ইঞ্জেকশন দিল, ওইভাবে কিন্তু চিকিৎসা হবে না, আপনি বাঁচতেও পারবেন না। এইটা হয়ে গেছে আমাদের সমস্যা। আর এই যে মার্কারগুলো সিআরপি, IL-6, ডি ডাইমার, ফেরিটিন, LDH, এই মার্কারগুলোকে পরীক্ষা করাতে হবে, ওইটাই বলে দেবে আপনার প্রগনোসিস। ঝোড়ো ইনিংস খেলবে কিনা বিরাট কোহলি, না গাভাস্কার ইনিংস খেলবে, 2 দিন খেলে একটা 101, সেই ইনিংসটা কিন্তু আমাদের বলে দেবে কে, বলে দেবে হচ্ছে এই টেস্টগুলো। যে টেস্ট করাতে পারবেন না, গরিব মানুষ, মেনে নিচ্ছি তর্কের খাতিরে, আপনি গরিবের জন্য গরিবের মেথড, টেম্পারেচার, বিপি, SpO2, রেসপিরেশন টেম্পারেচার, এগুলো আমাদের দেখতে হবে, রেসপিরেটরি রেট, পালস রেট, এইগুলোই দেখান। যেদিনই দেখবেন খতরা, সেই দিনই আমাদের ওষুধ কিন্তু আইদার স্টেরয়েড অর অ্যাঞ্জিওপ্রোফাইল্যাক্সিস অর প্লাজমা থেরাপি। প্লাজমা থেরাপি তো হচ্ছে কিছু সীমিত সংখ্যক লোকের জন্য, সবার জন্য তো নয়, সেটা দেওয়াও হয় না সবার জন্য, সুযোগও নেই, বলে লাভ নেই, এত কোটি কোটি লোককে কেউ দিতে পারবে না। আমার মনে আছে যতদূর প্লাজমা থেরাপি করা হয়েছিল, তাই এই বলে যে করোনা থেকেও আমরা কিন্তু বাঁচতে পারি যদি টাইমলি ইন্টারভেনশন করি। আইদার ক্লিনিক্যালি একটা ডাক্তারকে ক্লোজলি অবজারভেশন করতে হবে, অর ল্যাবরেটরি মেডিসিনের লোকেদের সহায়তা নিয়ে আমরা কিন্তু বাঁচতে পারি। তো করোনা মানে মৃত্যু, এটা কিন্তু নয়। 2.5% মৃত্যুর হার সারা পৃথিবীতে, অ্যারাউন্ড 2.5, পশ্চিমবাংলা 2.4, ভারতবর্ষের অ্যাভারেজে 2.3। যদিও বহু মৃত্যুই কিন্তু রেকর্ডেড নয়, এটা রেকর্ডেড মৃত্যুর হারে আমি বললাম সারা পৃথিবীর হিসাব। এই বলে আপনারা যারা শুনলেন অন্তত শেয়ার করবেন, ছড়িয়ে দেবেন। এছাড়া আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেটায় পোস্টিং হয়ে যাবে এই ভিডিও, তা এটা পার্মানেন্ট রাখবো সেখানে। তা আপনারা এটা শুনে অ্যালার্ট, অন্তত যারা শুনছেন, যারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রত্যেককে জানিয়ে দেবেন যে করোনা হলেও কিন্তু বাঁচা যায়, জাস্ট টাইমলি ইন্টারভেনশন, ওই কটা পরীক্ষা বা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, আর কিচ্ছু চাই না। টাইমলি ইন্টারভেনশন করলে ওই 2.5% ডেথ রেটকে কিন্তু 1.25 বা 1%-এ করা যায়, এটা আমার কিন্তু দেখা আছে। অনেকে আছে ওভার এনথুসিয়াস্টিক ডক্টর, তারা করে কি, প্রথমেই স্টেরয়েড, প্রথমেই রেমডেসিভির খোঁজে, প্রথমেই নানা রকম ওষুধপত্র খুঁজে বেড়ায়। রেমডেসিভিরের RNA ডিপেন্ডেন্ট RNA পলিমারেজ এনজাইমকে ইনহিবিশন কিছু কিছু ক্ষেত্রে লাগে, যাদের নাকি 14 দিনে সারবে সেটা 11 দিনে, 3 দিন শর্টকাট করে, হসপিটাল ডিউরেশনটা কমায় একটু। আর ওই RNA ডিপেন্ডেন্ট RNA পলিমারেজকে ইনহিবিট করে, মানে তাকে ডাউন করে দেয় এনজাইমটাকে, তারপরে ভাইরাস পলিফারেশন একটু রোখে। এটা হচ্ছে রেমডেসিভির। তার মানে রেমডেসিভির ছাড়া আপনি বাঁচবেন না তা কিন্তু না, আপনি বাঁচবেন সামান্য দুটো জিনিসে। একটা হচ্ছে ডেক্সামেথাসোন বা স্টেরয়েড, নাম্বার 2 হচ্ছে ওয়ারফারিন সোডিয়াম বা হেপারিন, বা না সেটা না উঠলে অ্যাসপিরিন, অ্যাট্রোভাস্টেটিন, ক্লোপিডোগ্রেল। এই হচ্ছে আমাদের খেলা, আর কিন্তু কিছু কারো রোল নেই। ওই অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ, কিছু সাইটোকাইনের উপর নাকি অ্যাকশান আছে, কেউ কেউ বলছে, পার্টলি স্লাইটলি থাকলেও থাকতে পারে, এছাড়া কিন্তু আর কিছু করার নেই। আর ভিটামিন তো খাওয়া ভালো, আমরা তো সবসময় আপনাদের বলি যে DGLV, ডার্ক গ্রিন লিফি ভেজিটেবলস, তারপর কয়েকটা খাদ্য আছে, যেমন করলা, যেমন লেবু, যেমন আমলকি, যেমন সবুজ শাক পাতাওয়ালা শাকসবজি, যেমন মৌসুমি ফল, প্রচুর মাশরুম, সোয়াবিন, সোয়া প্রোটিন, মাছ, মাংস, ডিম,
যা জুটবে আপনার প্রোটিন, মুসুর ডাল, তারপরে ছোলা, সোয়াবিন, পিস, পিনাটস, চীনাবাদাম, যা জুটবে, কাজু বাদাম, কিশমিশ, যা খেতে পারবেন পেট পুরে দুবেলা খেতে হবে। এটাই হচ্ছে একমাত্র গাইডেন্স। আর তার মধ্যেই দেখবেন জিঙ্ক, কপার, সেলেনিয়াম থেকে মাইক্রো বা ট্রেস এলিমেন্টস থেকে শুরু করে ম্যাক্রো এলিমেন্টস, সমস্ত ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট সব পাবেন যদি বেশি বেশি করে শাকসবজি, ফল এবং প্রাণীজ প্রোটিন খান। যারা প্রাণীজ প্রোটিন খান না, খান তো বটেই, যারা মাছ মাংস খান না, ডিম খান না, তারা দুধ, ঘি, পনির খান, ওটাও তো অ্যানিম্যাল থেকে আসছে, হাই কোলেস্টেরল ফুড। অতএব প্রাণীজ আমরা কোনো না কোনোভাবে খাচ্ছি। প্রাণীজ প্রোটিন না হলে কিন্তু B12 নামক একটি ভিটামিন আমাদের জুটবে না। সেই জন্য আমরা বলি যারা নিরামিষাশী যে ভাত, ডাল, সবজি খান, তার সঙ্গে 1 কাপ রাত্রে 150 ml মতো দুধ খেয়ে নিন। দুধ কোত্থেকে আসছে? এটা জানোয়ার থেকে আসছে, প্রাণীজ প্রোটিন। তা এই খাওয়া দাওয়া করলে এবং রেগুলার 15 মিনিট যদি বডিতে কসরত করে 300 ক্যালোরির মতো ঝরিয়ে নিতে পারেন, তাহলেই ব্যাস সোনায় সোহাগা। আর তার সঙ্গে এই বি অ্যালার্ট, বি কনসিয়াস, আর কিছু বলবো না। এই বলে এই ভিডিও আমি শেষ করছি। ভালো থাকুন।